স্বাগত আরেকবার দেখছেন হাইটক। আমাদের সঙ্গে আজকের এই বিতর্কের টেবিলে একদিকে বিজেপির প্রতিনিধি হিসেবে ডক্টর দেবজ্যোতি মজুমদার রয়েছেন, অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থনে রয়েছেন বিকাশ কর্মকার। একটু আগে বিকাশ একটা পয়েন্ট তুলেছে যে বিহারে 2002-তে যা ভোটার সংখ্যা ছিল এবং 2025-এ এসআইআর হওয়ার পর যে ভোটার সংখ্যা, যে তালিকার ভিত্তিতে বিহারে নির্বাচন হতে চলেছে, এই গ্রোথ রেট যদি হিসেব করা যায় এবং সেই গ্রোথ রেট যদি অ্যাপ্লাই করা যায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002-তে যে ভোটার সংখ্যা ছিল, দেখা যাচ্ছে এখনো এসআইআর হয়নি, এই যে 24-এর যে ভোটার তালিকা, সেখানে ঠিক সেই সংখ্যক বা অ্যাপ্রক্সিমেটলি সেই একই সংখ্যক ভোটার রয়েছেন যা ইতিমধ্যে এসআইআর এর পরে বিহারের ভোটার। অর্থাৎ গ্রোথ রেট হিসেব করলে বিহারে এবং পশ্চিমবঙ্গের মধ্যে খুব একটা তফাৎ নেই। এই অবস্থায় নতুন করে এসআইআর করে এবং বিজেপির ভার্সন অনুযায়ী 1 কোটি 1.5 কোটি লোককে বাদ দেওয়ার ব্যাপারটাই রাজনৈতিক পরিকল্পনা। এবার এর উত্তর আমি শুনবো দেবজ্যোতি আপনার কাছে। যদি বিহারে আর পশ্চিমবাংলায় গ্রোথ রেশিও যদি সেম থাকে, তাহলে এসআইআর করতে দিতে অসুবিধা কি? অসুবিধাটা কি আমি তো বুঝতে পারছি না। কিছু একই থাকবে, তাহলে আপনারা গিয়ে টেবিল বাজাচ্ছেন কেন? লোকের সামনে গিয়ে উত্তেজনা তৈরি করছেন কেন যে নাম বাদ যাবে, আপনাকে তাড়িয়ে দেবে, এই করবে সেই করবে? স্বাভাবিক ব্যাপার, তাহলে হতে দিন। যখন রয়েছে, যখন সেমই দেখছেন, তাহলে আপনাদের এত উত্তেজনা কেন? খাতায় কলম নিয়ে নানা রকম কারণ আছে ওনার বক্তব্যের মধ্যে। ওরা উত্তেজিত কারণ বিজেপি নেতারা বলছেন 1 কোটি লোকের নাম বাদ যাবে। বিজেপি লোক তো বলছেন 1 কোটি বিজেপি নেতা তো অনেক কিছু বলে, যে মমতা চোর, অভিষেক চোর, কালকেই ঢুকিয়ে দেবে। আপনি যদি চুরি না করে থাকেন, আপনার তাহলে চিন্তা কিসের? আপনি যদি অনুপ্রবেশকারীদেরকেও ঢুকিয়ে না থাকেন, আপনাদের চিন্তা কিসের? আপনার আছে তো, আপনাদের নিজেদের যারা যারা আপনারা টিএমসি করেন, তাদের কাছে তো সব রকম কাগজ আছে। হয়তো তাদের মা বাবার নামও 2002-এর এসআইআর লিস্টে আছে, ভোটার লিস্টে আছে। আমি একখানা জিনিস সোজা কথা বলি, এই যে উনি প্রথম থেকেই শুরু করলেন প্রদীপ কর বাবুকে নিয়ে, কিংবা এই যে সবকিছু হচ্ছে, আমার নিজের নাম নেই, আমার বাবা মার নাম নেই 2002-এর ভোটার লিস্টে। তাতে কি হয়েছে? আপনি চিন্তিত নন? না, আমি চিন্তিত নই। কারণটা হচ্ছে যে 2002-এর ওই লিস্টটার নাম থাকাটা যদি থাকে, তাহলে কি হতে পারে? তাহলে আপনাকে কোনো কিছুই দেখাতে হবে না, তাহলে আপনি নিশ্চিন্ত হয়ে বাড়িতে এখনই ঘুমিয়ে পড়ুন, সেই ভোটের দিন উঠবেন, গিয়ে ভোট দিয়ে চলে আসবেন। আর যদি আপনার কাছে না থাকে, আপনার কাছে আপনি তার আগে একখানা চাকরি করতেন, সেটি একখানা আপনার কাছে সার্টিফিকেট রয়েছে, মানে একখানা পেমেন্ট সার্টিফিকেট যেটা হয় গভর্নমেন্ট সার্ভিসের, ছেড়ে দিন আপনি গভর্নমেন্ট সার্ভিস করতেন না, আপনি কোথাও একখানা থাকতেন, আপনার বাড়ির একখানা দলিল আছে, আপনার একখানা মাধ্যমিক পাসের সার্টিফিকেট আছে, আপনার একখানা বার্থ সার্টিফিকেট আছে, আপনার একখানা রেন্টের সার্টিফিকেট আছে যে আপনি কোন বাড়িতে ভাড়া থাকেন, আপনার নামে ইলেকট্রিসিটির বিল আছে। এইবার এই বিতর্ক এরকম অনেক মানুষ আছে যার নামে বাড়ির দলিল নেই, কিন্তু আমি তো বলছি আসছি সেটাই তো বলছি আপনাকে। সেইটার জন্য ঠিক আছে, হয়তো আমার যেটা 2002-এর যেটা সার্টিফিকেটটা নেই, আমার বাড়ির লোকের নাম 2002-এর এসআইআর লিস্টের মধ্যে নেই, ভোটার লিস্টের মধ্যে নেই, তাতে কোনো অসুবিধা নেই তো। আপনার তো তার আগে যে ভোটগুলো হয়েছে সেটার আপনার ভোটার কার্ডও আছে, 1995-এর ভোটার কার্ডও আছে, 1990-এর ভোটার কার্ডও আপনি দায়িত্ব নিয়ে বলছেন ওই 11টা লিস্টের মধ্যে নেই। 11টা লিস্টের মধ্যে আপনার যে আমি খালি 11টা লিস্টের বাইরে আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, আমি এখানে এক্সাম্পল দিচ্ছি করবে বলেছে, আধার কার্ড তখন ছিল না, কিন্তু নির্বাচন কমিশন পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে আমরা আধার কার্ড নেব, কিন্তু সেটা আপনার পরিচয় পত্র মাত্র, আপনার নাগরিকত্বের প্রমাণ না। আধার কার্ড মানে আপনি এখন ওই নামে এক্সিস্ট করেন, 2002-তে করতেন কিনা এই দেশে, সেটা ওই আধার কার্ড প্রমাণ করছে না। অর্থাৎ আধার কার্ড দেওয়া না দেওয়া সমান, ওটা ছেড়ে আমি বলছি যে এই যে বিতর্কটা না, যে কি হবে যদি আপনার কাছে এই কাগজ না থাকে, ওই কাগজ না থাকে, আমার মতে এটা তো এই প্রসেসটা তো কেউ আটকাতে পারবে না। এই প্রসেসটা হতে শুরু হয়ে গেছে, চাকা ঘুরতে শুরু করেছে, 4 তারিখের পর থেকে লোকেরা বিএলওরা আসতে শুরু করবে, এবং প্রথম মাসটা গড়ালে, ফাইনাল এই খসড়া ভোটের তালিকাটা বেরোলে বোঝা যাবে যে কারা কারা সম্মুখীন হচ্ছেন সমস্যার এবং সেই সমস্যাগুলোর চেহারা কি। এগুলো দুরকম সমস্যা, এক হচ্ছে হাইপোথেটিক্যাল, আমি যখন থিওরিটিক্যালি অঙ্ক করছি তখন কিছু সমস্যার কথা ভাবছি, আর যখন অ্যাকচুয়ালি ওটাকে ইমপ্লিমেন্ট করতে যাওয়া হচ্ছে তখন কিছু প্র্যাকটিক্যাল বিষয় আসবে। এগুলো এখন হয়তো অনেক পয়েন্ট আমরা এখন ইমাজিনই করতে পারছি না, সেটির জন্য 1 মাস সময়ও দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু এই উত্তর নির্বাচন কমিশন দেবে এবং সেটাই অথেন্টিক উত্তর।
এলি মানে আশেপাশে আপনাকে অনেক অনেক কিছু বোঝাবে, কিন্তু আলটিমেটলি নির্বাচন কমিশন এই সমস্ত সমস্যার সমাধান করার দায়। আমার প্রশ্ন হচ্ছে, যে পয়েন্টটা আপনি তুলেছেন সেই পয়েন্টটা আমি বিকাশ আপনার কাছে ফেরত আসতে চাই, যে আপনাদের যদি মনে হয় যে পশ্চিমবঙ্গে ভোটার সেইভাবে বাড়েনি, যে এসআইআর পরবর্তী বিহারের ভোটার সংখ্যা পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা প্রায় তুল্যমূল্য, ফলে আপনাদের তাহলে তো আর আতঙ্কিত হওয়ার কারণ নেই। আমি আপনাকে আপনার দলের আর একজন নেতার একটা ছোট্ট রিয়াকশন দেখাই। এটা দক্ষিণবঙ্গের, গতকাল আমি দেখিয়েছিলাম উত্তরবঙ্গের একজন নেতা, তিনি পরিষ্কার বলছেন এখানে যদি এসআইআর করতে আসে জুতো পেটা করবেন, ঝাঁটার বাড়ি দিয়ে তাড়াবেন। আজকেও আরেকজন, ইনি দক্ষিণবঙ্গের একজন জেলা স্তরের নেতা, একই ধরনের প্রশ্নের উত্তরে তিনি কি বলেছেন আপনাদের একটু শোনাই। কোনো কিছু হবে না, এবং আমাদের নেত্রী মতামত দরকার। আমাদের নেতা যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রীর উপরে আমাদের সারা বাংলার মানুষের ভরসা আছে। এখানে এসআইএসআর কোনো কিছু খাটবে না, এবং তার জন্য আমাদের একটা লোককে বাদ দিয়ে দেখার, তারপর দেখো আমরা কি করবো। আমরা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমাদের শুধু সময়ের অর্ডার দেবে, আমরা কাজ শুরু করবো। একদম কারো রোধ করা হবে। দিদি দল যেভাবে নীতি তো সেই নীতি আমার কাজ শুরু করবো। একটা ভোটারের নাম বাদ দিয়ে দেখাক না, দেখুক আমরা কি করি। মানে কোথাও একটা প্রচ্ছন্ন হুমকি নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশনের হয়ে যে বিএলওরা যারা কাজ করতে যাবেন। আপনি জানেন গতকাল পর্যন্ত প্রায় 144 জন বিএলও তারা কাজে যোগ দিতে চাননি। তার কারণ তারা বলছেন এইটা করতে গিয়ে আমাকে যে নিরাপত্তাহীনতার মধ্যে পড়তে হবে তার দায় কে নেবে। আচ্ছা, যাই হোক, আমি কোনটা থেকে শুরু করব? আমাদের দলীয় নেতার বক্তব্য থেকে শুরু করব? আমি একটা খুব ছোট্ট প্রশ্ন আপনাকে করি, তৃণমূল কংগ্রেস এত সেন্সিটিভ কেন? এত আগে থেকেই তারা আন্দাজ করছেন এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, সেই হয়ে যাবে, এত লোক বাদ পড়ে যাবে। বিজেপির নেতারা তো ফাইনাল ডিসিশন মেকার নন, তাদের কথাই আপনারা উত্তেজিত হচ্ছেন। না, ব্যাপারটা হচ্ছে কি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং আমার নেতা যেই নেতৃত্ব যেই কথাটা বললেন যে একজনও যদি বাদ যায়, এবং পরবর্তী সময় যখন সাংবাদিক প্রশ্ন করলেন যে কোনো বৈধ ভোটার বাদ গেলে তাহলে আপনারা এই করবেন, বললেন যে হ্যাঁ, আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথমের যে বক্তব্য সেই বক্তব্যের প্রেক্ষিতেই উনি এই কথাটা বলেছেন যে কোনো বৈধ ভোটার বাদ গেলে তারা তাদের মতো করে ব্যবস্থা নেবে ইত্যাদি ইত্যাদি। এবার ঘটনাটা হচ্ছে বিএলওদের হুমকি ধমকি এই সমস্ত প্রসঙ্গ যখন উঠছে, এর আগেও আলোচনা হয়েছে, আমি বলেছিলাম যে তারা অভিযোগ করুক, থানায় করুক বা নির্বাচন কমিশনের কাছে করুক। আপনারা জানেন, আপনারা ছিলেন নিশ্চয়ই সর্বদলীয় বৈঠক যেখানে হয়েছে, এই দুদিন আগে সর্বদলীয় বৈঠক হলো নির্বাচন কমিশনের সাথে। সেখানে আমি আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুযায়ী সেখানে দেখা যাচ্ছে যে কোনো বিএলওকে হুমকি দেওয়ার কোনো রিপোর্ট নেই, নির্বাচন কমিশন থেকে জানাচ্ছে কোনো বিএলওকে কোনো হুমকি দেওয়ার রিপোর্ট কিন্তু দর্জ করেনি কোনো বিএলও। নির্বাচন কমিশনের এটা উত্তর দুদিন আগে জানিয়েছে, এবং আশা করি আনন্দবাজার পত্রিকা সেই মিথ্যাচারটা ছড়াবে না নির্বাচন কমিশনের নামে। এবং তারা তো নির্বাচন, মানে এটা বলা হচ্ছে যে তারা নির্বাচন কমিশনকেও রিপোর্ট করতে ভয় পাচ্ছেন, যে তাতেও তারা চাপে পড়ে যাবে। না, সেক্ষেত্রে তো বলতে পারি যারা যারা বিএলও অ্যাসাইন্ড হয়েছে, অবশ্যই অভিযোগের সারবত্তা থাকে না। আর যারা বিএলও অ্যাসাইন্ড হয়েছে, আমি বলছি যেরকম বিজেপি থেকে 144 জনের মতো রিপোর্ট করেনি, তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার নেয় না। বলছি আমরা এর আগেও দেখেছি বিজেপির বিভিন্ন নেতা নেত্রী যেভাবে বিএলওদের নামে তৃণমূল কংগ্রেসের এই পদে আছে ওই পদে আছে এইসব তথ্য তুলে ধরছে বিজেপির সোশ্যাল মিডিয়ায়। আপনাদের নয়াটি সাংসদের সঙ্গে অমুক এলাকার বিএলও তার ছবি দিয়ে বলা হয়েছে যে এই বিএলওরা। প্রশ্নটাই এই জায়গাটাই, শিক্ষার একটা ব্যাপার আছে জানেন তো। নির্বাচনের কাজে যেই সমস্ত বিএলওরা অ্যাসাইন্ড হয়েছে তারা মূলত শিক্ষক, হ্যাঁ, এবং শিক্ষকদের কিন্তু রাজনীতি করার, সংসদীয় রাজনীতি করার সম্পূর্ণ অধিকার রয়েছে। এইটা কিন্তু অন্যান্য সরকারি কর্মচারী নয় যে তাদেরকে নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না। এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন মনে করেছে যে হ্যাঁ এনারা রয়েছেন শিক্ষক, তাই এনাদের নিচ্ছি। হ্যাঁ, সেখানে তো কোনো সিপিএম, তৃণমূল, বিজেপি এইরকম ভাবে দেখা যায়নি। আমি যেরকম জানি, আমার প্রসঙ্গে, আমার ওয়ার্ডের প্রসঙ্গে আপনার কাছে বলেছিলাম যে একজন বিএলওকে আমি ফোন করেছিলাম এবং সেই বিএলও চেঞ্জ হয়ে এখন অন্য একজন কাজ করছেন। উনি নিজে বলেছিলেন যে আমাকে যে না, আমি কাজ করতে ইচ্ছুক না, আমার নামটা দেওয়া হয়েছে। সে কাজ করতে ইচ্ছুক ছিলেন না। এবার অনেকেই আছে, অনেক শিক্ষকরা বা রয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে বা কোনো একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও, যাদের বিভিন্ন রকমের অবস্থান রয়েছে, তাদের মধ্যে যে অভিযোগগুলো আসছে তাদের
রাজনৈতিক অভিযোগ কিনা সেটারও একটা ব্যাপার রয়েছে। যদি সত্যি সত্যি সারবত্তা থাকতো তারা পুলিশের কাছে অথবা নির্বাচন কমিশনের কাছে সেই অভিযোগ করতো। দেবজ্যোতি, আপনার কি মনে হয় কেন এরকম 144 জন 140 জন বিএলও আলটিমেটলি এখনো অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাকসেপ্ট করেন? আপনার কি ওই ভিডিওটাকে দেখে এখানে হুমকি মনে হলো না? আমার তো মনে হয়েছে, আপনার দেখে হয়তো আপনারও মনে হয়েছে, সেই জন্যই ওনাকে প্রশ্নকারে করলেন। না, হুমকি ছিল যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পানিহাটিতে গিয়ে বলেছিলেন যে বিজেপির নেতাদের দেখলে গাছে বেঁধে রাখুন, পোস্টে বেঁধে রাখুন, তবে অবশ্য গায়ে হাত দিতে বারণ করেছেন উনি। ঠিক আছে, তো এই যে ভিডিওটা যেটা ওই যে জেলা সভাপতিরাও বললো, সেটিও একখানে হুমকির মতনই। একখানা বিএলও অফিসার যিনি হন, যিনি শিক্ষক হন, একখানা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, ঠিক আছে, তার নিজেরও তো ভয় থাকবে রিপোর্ট করতে গেলে যে আমি যাব না, ট্রান্সফার হয়ে যাবে তো। কলকাতা থেকে কোথায় সুন্দরবনে পাঠিয়ে দেবে, যে কোনো জায়গায় ট্রান্সফার হয়ে যাবে, এটাই তো হয়ে আসছে চারিদিকে। না ওগুলাতে পারবে, কিছুই করতে পারবে না। এইটাই তো আমরা বলছিলাম প্রথম থেকেই, যে না আপনারা গিলতে পারবেন না ওগুলাতে পারবেন, টিএমসি কিচ্ছু করতে পারবে না এখন। না, কিন্তু এই পরিস্থিতিতে কিভাবে এসআইআরটা হবে যদি দেখা যায় যে 144 জন বলছেন, তারা বলছেন আমরা যেতে চাই না, কারণ যাই বলুক, একজন বলেছেন আমার বাড়িতে লোক অসুস্থ, একজন বলেছেন না আমার নিরাপত্তা নিয়ে আমার মনে হচ্ছে আমি নিরাপত্তা পাচ্ছি না, এরকম। আর বাকি যারা আলটিমেটলি যোগ দিয়েছেন অন্য অফিসার, তারা কিভাবে করবে? একই প্রবলেমের মুখোমুখি হতে অন্য অফিসারদেরকে নিয়োগ করা হবে, এসআইআর তো করতেই হবে। এই অফিসারদের তো রাজ্য সরকারই দেবে। হ্যাঁ দেবে তো, নির্বাচন কমিশন তো নিজের অফিসার নিয়ে আসতে পারবে না, অন্তত বুথ লেভেলে কাজ করার জন্য, তাহলে রাজ্য সরকারই দেবে, অবশ্যই দেবে। তা তৃণমূল কংগ্রেস সরাসরি এসআইআর বিরোধিতা করছে, তৃণমূল সরকার কতটা সহযোগিতা করবে? সহযোগিতা করবে না তো, করবে না। ওনার নাম দেওয়ার কথা ওনারা নাম দেবেন, যার কাজ করার ইচ্ছা হবে সে কাজ করবে। কিছু লোকের যদি মনে হয় যে আমি ভয় পাচ্ছি, সে করবে না, তার জায়গায় অন্য লোক কাজ করবে। কাজ তো কারোর জন্য থেমে থাকে না। যদি আপনি কি মনে করছেন তাহলে সঠিকভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে এসআইআর কমপ্লিট করতে পারবে না নির্বাচন কমিশন? লোক ছাড়া তো হবে না কাজ। এটা আমার পক্ষে বলা সম্ভব না যে এসআইআর কতদিনের মধ্যে কাজ করতে পারবে, কতটা সাকসেসফুলি করতে পারবে, রাজ্য সরকার সহযোগিতা কত দূর করতে পারবে কিংবা করবে না, তার মধ্যে কি কি ঝামেলা রাইজ করবে, এইটা তো এখন থেকে বলা সম্ভব না। এটার জন্য তো রাজনীতিবিদ হয়ে লাভ নেই, অ্যাস্ট্রোলজার হতে হবে এটাকে বলতে গেলে। না, কিন্তু আমি যদি লজিক্যালি মেলাই, যদি রাজ্য সরকার সহযোগিতা না করে তাহলে নির্বাচন কমিশনের পক্ষে এসআইআর করা সম্ভব হবে, হয়তো সময় লাগবে একটু, কিন্তু এসআইআর তো হবেই। আপনার কি মনে হয় বিকাশ? দেখুন পার্থদা, রাজ্যের বুথের সংখ্যা কত? 80,000-এর ওপরে সম্ভবত, তাই 86,000। আপনার অভিযোগ বা এই ধরনের এসছে কতজনের? 142 বললেন। আমি যদি সংখ্যা তত্ত্বের হিসেবেও দেখি, আমি যদি প্রত্যেকটা ক্ষেত্রেও যদি ধরে নিই যে হ্যাঁ সেই সমস্ত অভিযোগ সত্যি, আমি যদি ধরে নিই তর্কের খাতিরে, যদিও সেটা ফ্র্যাকশনে আসছে যে সামান্য কয়েকজন, এবং তাদের রিপ্লেসও করা সম্ভব, এই নিয়ে কোনো বিষয় নয় এসআইআর করার ক্ষেত্রে। তবে হ্যাঁ, আমার যে অভিযোগটা ছিল বা আমাদের যে অভিযোগটা, সেই অভিযোগের ক্ষেত্রে আমি কিছু তথ্য আপনার এই সংবাদ মাধ্যমে দিতে চাই, এবং বিজেপির বন্ধু নিশ্চয়ই তার জবাবটা দেবে আশা করি, কারণ নির্বাচন কমিশনকে কিছু বললে বিজেপির প্রতিনিধিরাই তো উত্তরটা দেন। আমি সেই দিক থেকে বলছি, গতকাল আমাদের কাছে তথ্য এসেছে। আপনারা সকলে জানেন, যারা রাজনৈতিক কর্মী হয় তাদের কাছে হার্ড কপি পাঠানো হয়, প্রত্যেকটি পার্টের, সেই ওয়ার্ডের, সেই জায়গার হার্ড কপি পাঠানো হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। হার্ড কপি অফ ভোটার লিস্ট, হ্যাঁ ভোটার লিস্ট ছাপানো আকারে, এবং সেটা সারা দেশব্যাপী হয়, পশ্চিমবঙ্গেও হয় এবং হয়ে এসেছে। 2002 সালে পশ্চিমবঙ্গে যেই ভোটার লিস্টের তালিকা পাঠানো হয়েছিল নির্বাচন কমিশনের থেকে, মানে সেই সময়কার নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেই ভোটার তালিকা পাঠানো হয়েছিল প্রত্যেকটা দলের কাছে, তাদের পার্টি অফিসে বা তাদের কোনো নেতৃত্বের কাছে সেই হার্ড কপি গচ্ছিত রয়েছে, বা কেউ হয়তো মিস করে যেতেও পারেন, সেটা কথা নয়, কিন্তু পাঠানো হয়েছিল। সেই হার্ড কপি মানে 2002-এ এই নির্বাচন কমিশনের পাঠানো তথ্য অনুযায়ী যে ভোটার সংখ্যাটা, সেই সংখ্যা নিয়েই প্রশ্ন দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে? মারাত্মক এই প্রশ্ন। দেখুন, কোচবিহারের নাটাবাড়ি, সেই নাটাবাড়ি 2 নম্বর বুথ যেখানে ভোটটা হয়, সেই বুথের 303 নম্বর যে পার্ট, সেই 303 নম্বর পার্টে
2002-এ যেই পার্ট নির্বাচন কমিশন থেকে দিয়েছিল প্রত্যেকটি রাজনৈতিক দলকে, সেখানে ভোটার গতকাল কুণাল ঘোষ সাংবাদিক একদম 717 জন ছিল, এবং 717 জন নিশ্চয়ই সেটা শুধু তৃণমূল কংগ্রেসের ভোটার নয়, সিপিএম, তৃণমূল কংগ্রেস, তখন যদি বিজেপি কিছু থেকে ভোটার সংখ্যা ছিলেন 717 জন। আজকের নির্বাচন কমিশন যেই তথ্য দিচ্ছে বা দিয়েছে 2002 ওয়েবসাইটে, সেইখানে দেখা যাচ্ছে মাত্র 100 কতজন ওই বুথে ভোটার, হ্যাঁ ওই বুথে 700 কত থেকে কমে 100 কত হয়ে গেছে, 140 জন। এবার দেখুন, আজকে আপনি দাঁড়িয়ে বলতে পারবেন না যে 2002-এও তৃণমূল কংগ্রেস বা বিজেপি কি সিপিএম সেখানে ওই সময় একটা তালিকা দিয়েছে, তারপরে কোনো ভুতুরে কাণ্ড ঘটে 140 হয়ে গেছে, এটা আপনি বলতে পারবেন না। এবং শুধুমাত্র তাই নয়, একইভাবে মাথা ভাঙার আর একটা বুথের কথা বলছি, 60 নম্বর বুথে 846 জন ভোটার নির্বাচন কমিশনের, তৃণমূল কংগ্রেসের তথ্য নয় ভাই, আমি পরিষ্কার করে বলে রাখি, 846 হার্ড কপি অনুযায়ী, এবং সেটা নির্বাচন কমিশন, তার উপরে ভোটও হয়েছে, নির্বাচনে নির্বাচিত হয়েছে বিভিন্ন দলের নেতা নেত্রীরা। এবং আজকের দিনে যেটা নির্বাচন কমিশন দিয়েছে সফট কপি ওয়েবসাইটে, সেখানে আপলোড করেছে 416 জন। এবং স্পেসিফিক ভাবে আরো একটি তথ্য, নাটাবাড়ি কোচবিহার ছেড়ে দিন, আমাদের এই যে উত্তর 24 পরগনার অশোকনগর বিধানসভা, যেখানে বুথ নম্বর 61, আমি নোট করতে বলবো যারা শুনছেন আমার বক্তব্য, বুথ নম্বর 61, 343 থেকে 414 নম্বর, সেই 2002-এ যেটা নির্বাচন কমিশন হার্ড কপি পাঠিয়েছিল, যার উপরে ভিত্তি করে নির্বাচন হয়েছিল, সেখানে যেই নামগুলো ছিল, নাম, পদবি ইত্যাদি ভোটার ছিল, আজকের এসআইআর পূর্ববর্তী সময় নির্বাচন কমিশন যে সফট কপি দিয়েছে, মানে ওয়েবসাইটে আপলোড করেছে, সেখানে 343 থেকে 414 এই নাম্বারটা ভোটার মিস নেই, ভ্যানিশ হয়ে গেছে। আমাদের যে দাবিটা ছিল, আমাদের যে আশঙ্কাটা ছিল, আমাদের যে আশঙ্কাটা ছিল, নির্বাচনের এই যে প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশনই ভোটারদের ভ্যানিশ করার কাজে লেগেছে। এবং সেইটা তৃণমূল কংগ্রেসের সম্মেলন শুনেছি, কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য কালকে সাংবাদিক সম্মেলন করেছেন, তৃণমূল কংগ্রেস এটা নিয়ে কিন্তু মামলা মোকদ্দমার দিকেও যেতে পারে, অবশ্য এর মধ্যেই মোকদ্দমার দিকে যাওয়াটাই স্বাভাবিক, এর মধ্যেই নির্বাচন কমিশনকেও রিপোর্ট করেছে আমাদের দলীয় নেতৃত্ব। আচ্ছা, এটা আমরা, আপনি বলছেন, আমি আপনার কাছ থেকে অফিসিয়ালি নিলাম, নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ জানাচ্ছি, এই শব্দটা কুণাল ঘোষ বলেছেন, আমি শুনিনি গতকাল। তবে এই ধরনের ঘটনা ঘটলে অভিযোগ তো অবশ্যই দলের তরফ থেকে জানানো হবে। প্রথম যে অভিযোগটা কুণাল ঘোষ পাবলিকলি করলেন, সেটা হচ্ছে যে বিজেপির পার্টি অফিসে গোটা ঘটনাটার পরিকল্পনা করা হয়, যে 2002-এর অ্যাকচুয়াল যে ভোটার লিস্ট, তার থেকে কিছু মানুষকে ছেড়ে দাও, দিয়ে একটা লিস্ট বানিয়ে সেটাকে ওয়েবসাইটে টাঙা 2002-এর বলে। এই অভিযোগটা সম্পর্কে আগে দেবজ্যোতি আপনি বলুন। কুণাল বাবুর কাছে তো 2002-এর লিস্টটা রয়েছে, উনি তো প্রথম থেকেই বগল দাবা করে নিয়ে ঘুরছেন, সেটাকে টাঙিয়ে দিক ওটাকে, যে 2002-এর এই লিস্ট ছিল, এত অভিযোগেরই দরকার পড়বে না। 2002-এর লিস্ট অনুযায়ী যাদের নাম আছে তাদের তো কোনো চিন্তা করার বিষয় নেই। কুণাল ঘোষ কি করে টাঙাবেন? ওটা তো ওয়েবসাইটে দিতে বলছি না, ওনার কাছে যেটা রয়েছে সেই লিস্টটাকে টাঙাতে বলুন আগে, ওনাকে বলুন অন্তত সেই লিস্টটাকে নিজের ইয়েতে পাবলিশ করতে, নিজের ফেসবুকে কিংবা নিজের থ্রেডে পাবলিশ করতে, সেটা অনুযায়ী লোকে দেখে নিক যে সেইটাকে সত্যি কি আছে, অসুবিধা কি আছে সেটার মধ্যে। যদি সেটার মধ্যে তো নিশ্চয়ই স্ট্যাম্প করা আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, উনি যেটা বলছেন 2002 সালে। আপনার বক্তব্যটা, উত্তরটা ঠিক স্ট্যান্ড করছে না, এই জন্য আমি বলবো যে যখন কোনো ইলেকশন হয়, রাজনৈতিক দলগুলো পার্ট অনুযায়ী, বিধানসভা অনুযায়ী যে যে এলাকার সেই এলাকার পার্টের কপি পান একদম। হ্যাঁ, নির্বাচন কমিশনের কাছে টোটাল কপি থাকে, কিন্তু কুণাল ঘোষ যে অঞ্চলগুলোর উল্লেখ করেছেন, যে অঞ্চলগুলো তারা দেখেছেন এই ধরনের অ্যানোমালিজ আছে, পার্টিকুলার ভোটারদের সংখ্যা কমে গেছে বা ভোটারদের নাম তালিকা থেকে হাওয়া হয়ে গেছে, তারা যেগুলো এখনো অবধি বুঝতে পেরেছেন, এবং আমার ধারণা তারা অ্যাসেসমেন্ট চালু করেছেন অন্যান্য জায়গাতেও। কিন্তু তার মানে এই নয় যে আপনি এইভাবে বলবেন না সবটা টাঙিয়ে দিন, সবটা তো একজনের কাছে থাকবে না। বিজেপি নেতারা কিন্তু অপোজ করেছে, নাটাবাড়ি বা কোচবিহারের নিশীথ প্রামাণিক কি অপোজ করেছে যে না, কুণাল ঘোষ যেই তথ্য দিয়েছে কোচবিহারের সেটা ভুল? আমি এর মধ্যে আসছি, একটু আগেই কি কথা হলো, কত বুথ আছে? 86,000 বুথ আছে, কটার হিসেব মিলল? 3টে। ওনার সময় সেটা আরে হয় না,
আমাদের পার্টির সময় সেটা আড়ে হয়ে যায়। ৮৬,০০০-এর মধ্যে ১৪৩ জন যখন রিপোর্ট করতে পারে না, তখন সেটা আড়ে হয় না। 3টে যদি একখানা ভুল তথ্য বেরোয়, সেই সময় তো সেটা আহারে করতে হবে, কিছু করার নেই, কারণ শাসক দল তৃণমূল বলে দিয়েছে। আপনি বলছেন ছোটখাটো ভুল থাকতেই পারে, অবভিয়াসলি সেটার জন্যই তো রেক্টিফিকেশনের টাইমটা দেওয়া, না হলে কাউকে রেক্টিফিকেশন ইনক্লুশনের টাইমটা দেবে কেন? আমার যদি সবকিছুই প্রথম থেকে তৈরি থাকে, এটার জন্যই তো আমি প্রথমে একখানা ড্রাফট রোল বের করব, তারপর সেটার সঙ্গে রেক্টিফিকেশন হবে, সেটার জন্য 1 মাস সময় দেওয়া রয়েছে, সেখানে অরিজিনালি আপনার নাম উঠেছে কিনা দেখবেন, সেই ইনক্লুশনটা হবে। যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে, ভুল ত্রুটি থাকতেই পারে, এত বড় মানে এত কোটি মানুষের জন্য মানে ভোটালিস্ট তৈরি হচ্ছে, ভুল ত্রুটি কিছু না কিছু বেরোবে। এটাকে কেউ বলতে পারে না যে না একদম এআই এর মাধ্যমে হচ্ছে সবকিছু, যে কোনো রকম কোনো ভুল ত্রুটি থাকবে না, থাকতেই পারে। সেটার জন্য 1 মাস সময় দেওয়া আছে। দেখুন, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যখন সাংবাদিক সম্মেলন করছিলেন, আমি খুব মন দিয়ে শুনছিলাম। সেখানে তিনি কিন্তু বারবার বলেছেন যে ভোটার তালিকার যে ডেটাবেস তারা এত স্মার্ট করে ফেলেছেন যে এখন কোনো একজন তার নামের ওপর ক্লিক করলে তার নাম 2002-তে কোথায় ছিল, বা তার বাড়ির কেউ, বাবা বা দাদুর নাম ছিল কিনা, তার গার্জিয়ানের নাম ছিল কিনা, বংশের কারুর নাম ছিল কিনা, সেটা পর্যন্ত নাকি তারা ওখান থেকেই টের পেয়ে যাবেন। অর্থাৎ সেইভাবে লিঙ্ক পর্যন্ত করানো আছে, এতটাই স্মার্ট। সেখানে আপনি বলছেন যে বেশ কিছু লোকের নাম বাদ চলে গেল, আর এটা সামান্য ভুল। আর সব থেকে বড় কথা যে 2002 যদি বেঞ্চমার্ক হয়, অর্থাৎ 2002-এ আমার নাম থাকলে বা আমার বাড়ির লোকের নাম থাকলে, আমার বংশের কারোর নাম থাকলে আমাকে আর কিচ্ছু করতে হবে না, তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে পাস মার্ক। 2002-এ নাম থাকা মানে আমার পাস মার্ক আছে, আমাকে আর অন্য কোনো কিছু নিয়ে ভাবতে হবে না, আমার নাম উঠে যাবে তালিকায়। সেখানে কিছু মানুষের নাম থাকার কথা, তাদের নাম সরিয়ে দেওয়া হয়েছে বা হোয়াট এভার মিস্টেক হয়েছে, তাহলে তো তার পাস মার্কটাই থাকলো না। এবার আপনি বলুন যে মানুষটা কোনো কিছুই করার কথা নয়, কারণ ওখানে তার নাম ছিল, কিন্তু আপনি যেটাকে ভুল বলছেন সেই ভুলের কারণে তার নামটা ওখানে নেই, এবার তাকে দৌড়াদৌড়ি করতে হবে কাগজপত্রের জন্য। না না, সঙ্গে সঙ্গে এখানে কিন্তু প্রথম থেকেই বলা হচ্ছে দৌড়াদৌড়ি কিন্তু সেই মানুষকে করতে হচ্ছে না। এই বিএলও যারা রয়েছে তারা প্রত্যেকটা বাড়িতে যাবেন, গিয়ে তারা গিয়ে বলে দিয়ে আসবেন, প্লাস তারা ওখান থেকেই কাগজপত্রগুলো তাদেরকে দিয়ে আসবেন যদি তাদের নাম না থাকে। রেক্টিফিকেশনটা করার কাজ গভর্নমেন্টের, আপনাকে দৌড়ে চলে যেতে হচ্ছে না সেখানে। কাগজ তো জোগাড় করে আনতে হবে, কাগজ জোগাড় করতে গেলে তো আমারও কাগজ জোগাড় করতে হবে। কাগজ জোগাড় করতে কি আপনাকে বাড়ির বাইরে যেতে হবে নাকি? আমার বার্থ সার্টিফিকেট আমার বাড়িতে আছে, আমি কি অন্য লোকের বাড়িতে সার্চ করবো না? বাড়িতে সবসময় তো নাই থাকতে পারে, দৌড়তে হবে যেখানে আমি জন্মেছিলাম সেখানে গিয়ে ভাই আমার বার্থ সার্টিফিকেট পাওয়া যাবে কিনা, অথবা যে স্কুলে পড়েছি সেখানে গিয়ে আমার মাধ্যমিক আপনার 11খানা কাগজের মধ্যে কি কোনোটাই নেই যে আপনার সবকিছুই বাড়িতে রাখেন না, আপনি খালি নিজে বাড়িতে থাকেন? এরকম অনেক মানুষ আছেন যাদের আছে, তাদের জন্য হয়তো কিছুক্ষণ কষ্ট হতে পারে, কিন্তু এটি আপনাকে মনে রাখতে হবে যে এটি খালি আপনার জন্য না, আপনার পরবর্তী জেনারেশনের সুবিধার জন্য এই জিনিসটি করা। কোনো রাজনৈতিক বিষয় নেই। শুরুতেই প্রধানমন্ত্রী বলেছেন যে যারা অনুপ্রবেশ করে বসে আছেন তাদের তাড়াতে না পারলে প্রত্যেকটা মানুষের, ভারতের প্রতিটি বৈধ নাগরিকের সমস্যা হবে। কিন্তু আমি এই টেকনিক্যাল ইন্টিগ্রিটি থেকে এবার আবার রাজনৈতিক ভার্সনে আসি। রাজনৈতিক ভার্সনটাই যে কুণাল ঘোষ বলেছেন পরিকল্পনাটা বিজেপির পার্টি অফিসে হয়েছে এবং এটা এক্সিকিউট করা হচ্ছে থ্রু ইলেকশন কমিশন। এইটার কি জবাব দেবেন আপনি দেবজ্যোতি? ছাগলে কি না খায়, পাগলে কি না বকে। সুতরাং কুণাল ঘোষ কি বলেছেন সেদিন আমার একটু বলেছে, তিনি দলের মুখপাত্র হিসেবে বলেছেন, দলের ভাষা, তৃণমূলের ভাষা। উনি তো দলের কখনো কখনো প্রিজেন্ট ভ্যানও চাপড়িয়ে যা যা বলেছিলেন সেগুলোকে আপনি তাহলে এখন ব্যক্তিগত জায়গায় চলে গেলেন। ঠিক আছে, আমি ব্যক্তিগত জায়গায় যেতে চাইছি না, যাই হোক। তো উনি যা যা বলেছেন সেটাই কি ধ্রুব সত্য? সেটাকে আমাদের মানার মতো কোনো বিষয়বস্তু নেই। উনি বলতেই পারেন, ওনার পার্সোনালি ফিল হতে পারে যে এখানে এই হয়েছে ওখানে সেই হয়েছে, সেটিতে বক্তব্য রাখার মতো কোনো কিছু নেই। বিকাশ, না আমি তো আবার বললাম যে যদি যেই তথ্যগুলো দিয়েছে সেই তথ্যগুলো কোচবিহারের নেতা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, সে একটা কোনো কথা বলেছে এই প্রেক্ষিতে আজকে 2 দিন হলো যে না এই তথ্যগুলো ভুল, বা কোচবিহারের কোনো হোয়াট এভার রামশ্যাম যদুমধু কোনো বিজেপি নেতা যে এই তথ্যগুলো ভুল, বা অশোকনগরের ক্ষেত্রে কোনো বিজেপি নেতা বলেছে এই তথ্যগুলো ভুল। এবং আমি আর একটা কথা বলবো এই প্রসঙ্গে, বিজেপি নেতারা বলছে কি যে যদি কোনো ক্ষেত্রে বাদ যায় যারা কাগজ ঠিক মতো দিতে পারবেন না,
কোনো ক্ষেত্রে আপনার নাম বাদ যায়, শান্তনু ঠাকুরের প্রসঙ্গে আমি বলছি, তাহলেও হয়তো একটা দুটো নির্বাচনে আপনারা ভোট দিতে পারবেন না, কিন্তু আপনারা ভোট দিতে পারবেন ভবিষ্যতে, এই কথা বলেছে। এবং আরেকটা কথা বলেছে যে কোনো বাঙালি হিন্দু যাদের নাম বাদ যাবে বা কিছু, তাদের ভয়ের কিচ্ছু নেই, বিজেপি সিএ এর মাধ্যমে তাদের নাগরিকত্ব দেবে এবং বিজেপি তাদের পাশে আছে। আপনি জানেন সিএ এর শিবিরগুলিতে ভালো ভিড় হচ্ছে। এবার কথাটা হচ্ছে, আপনারা বিগত দিনে এই দুটো দিনের মধ্যে এই যে প্রদীপ কর বা ক্ষিতীশ বাবুর মৃত্যুর পরে যে সংবাদ মাধ্যমগুলোতে খবর হয়েছে, সেই খবরগুলোয় বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনাদের মতো বিভিন্ন অন্যান্য চ্যানেল থেকেও খবর করেছে। সেই জায়গাতে আপনারা কমেন্ট বক্সগুলো একটু ফলো করবেন। যেই সমস্ত বিজেপির আইটি সেলের যে সমস্ত লোকেরা সমানে তাদেরকে অনুপ্রবেশকারী ভালো হয়েছে, আরো কদর্য যেগুলো মুখে আনা যায় না এরকম অশ্রাব্য কথা বলছে, তাতে তো বিজেপির এই যে হিন্দুদের প্রতি দরদ, যে মেকি দরদ, সেই মেকি দরদটা আরো প্রকাশ হয়ে পড়ছে। ক্ষিতীশ বাবু কি হিন্দু নয়? প্রদীপ বাবু কি হিন্দু নয়? মারা যাওয়ার পরে তাকে যেই সমস্ত কথা বলা হচ্ছে তাদের সম্পর্কে, এই কথাগুলো তো বিজেপিরই কথা। তাই তো তারা বিজেপির আইটি সেলকে বলেছে যে তোমরা এইরকম ভাবে নোংরা কথা বলে যাও। আমি আরেকটা নতুন বিতর্কে এই মুহূর্তে ঢুকতে চাইছি না, এই জন্য যে আমার হাতে আর সময় নেই। ইনফ্যাক্ট আমাকে এবারে এখানে থামতেই হবে। আজ মাস শেষ হয়ে যাচ্ছে, এরপরে পরবর্তী পদক্ষেপ অর্থাৎ এসআইআর এর পরবর্তী পদক্ষেপ হচ্ছে বিএলওরা বাড়ি বাড়ি যাবেন না। খনার একটা বচন আছে আপনারা জানেন, মঙ্গলে উষা বুধে পা যেথা ইচ্ছা তথা যা, সেটা মেনে কিনা আমি জানি না, কিন্তু বুধবার থেকেই বিএলওরা এই বাড়ি বাড়ি যাওয়ার কাজটা শুরু করছে। এই বাড়ি বাড়ি যাওয়ার কাজ শুরু হওয়ার পর থেকেই আমরা নজর রেখে আমি অন্তত বসে আছি যে কত স্মুথলি পুরো প্রক্রিয়াটা হবে সেটা বোঝা যাবে এই বুধবার অনওয়ার্ডস। যদিও তার আগে সোম মঙ্গলেও আমাদের এই টেবিলে আমরা মুখোমুখি হব এই বিষয়ে বিতর্কের। আজ এখানে থামতে হবে। অনেক ধন্যবাদ বিকাশ এবং ডক্টর মজুমদার, আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ। দেখছিলেন আজ সন্ধ্যার হাই টক, আপনারা দেখছেন হাই নিউজ।